এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ অনেক বক্তব্য আমাদের স্যার ম্যামদের কথা শুনলেন। প্রত্যেকটা স্যার ম্যামই পঠন পাঠনের বিষয়ে অনেক কথা বললেন, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন এবং পড়াশোনার বিষয়টা কীভাবে আপনারা করবেন এসব বিষয় নিয়ে, পঠন পাঠনের বিষয় নিয়ে কথা বলেছেন। আমি কিন্তু পঠন পাঠনের বিষয়ে কোনো কথা বলবো না, আমার বক্তব্যের বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা এবং আমার বক্তব্যের বিষয়ে ঢোকার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা তথ্য একটা আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে, এই যে আপনি আমাদের স্কুলে ছাত্রদেরকে দিয়েছেন, তো এই স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে সেটা নির্ভর করে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বোর্ডের পরীক্ষার রেজাল্টের উপরে। বোর্ডের পরীক্ষা, স্কুলের যে 8, 9 তারপরে ওই নিচের যে ক্লাসগুলো হচ্ছে ওই পরীক্ষার রেজাল্টের উপর না, বোর্ডের পরীক্ষা আর সেই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর নির্ভর করে সেই স্কুলের পড়াশোনা কেমন। এমন অনেক স্কুল আছে যেখানে বাইরেকার মড়কটা অনেক ভালো, কিন্তু ভেতরে দেখা যাচ্ছে খ্যাড় খোড় কোজা, সেরকম পড়াশোনা ভালো হয় না। তো আমাদের 2023 সালে এই বছরের মাধ্যমিকের রেজাল্টটা কেমন হয়েছে সেটা একটু আমি আপনাদেরকে জানাতে চাই। এবছর আমাদের মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2 জন, তার মধ্যে স্টার মার্ক পেয়েছে 2 জন, 10 জন, সরি, মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10 জন, তার মধ্যে স্টার মার্ক পেয়েছে 2 জন। 10 জনের মধ্যে প্রথম বিভাগে পাশ করেছে 8 জন, আর 10 জনের মধ্যে দ্বিতীয় বিভাগে পাশ করেছে 2 জন। আর 2022 সালে মানে গত বছরে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 15 জন। 2022 সালে স্টার পেয়েছিল 7 জন এবং প্রথম বিভাগ পেয়েছিল 13 জন। তাহলে এখানে যদি পার্সেন্টেজ টানা যায় তাহলে মোটামুটি 80 থেকে 90% ছেলেই মোটামুটি এখানে ফার্স্ট ডিভিশনের ওপর বা স্টার মার্কের কাছাকাছি নাম্বার পাচ্ছে। এবার আপনাদের মনে হতে পারে যে এরকম নাম্বার এখন তো পেতেই পারে, সবাই পেতেই পারে, কিন্তু আপনাকে এই রেজাল্টটা বিশ্লেষণ করতে হবে যে ছেলেটা নাম্বারটা পেয়েছে সেই ছেলেটার বেসটা কেমন ছিল সেই অনুপাতে। যে ছেলেটাকে আমরা পেয়েছি সেই ছেলেটার বেসটা কেমন ছিল। আমরা এখানে যে খুবই হাইফাই স্টুডেন্ট, মানে একদম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একদম ফিল্টার করে একদম দুধের ওপরে শটটা তুলে নিয়ে একদম সেখান থেকে ঘন করে ক্ষীরমালাই করলাম, সেটা কিন্তু নয়। একটা অল্প মেধা বা দুর্বল মেধা ছাত্রকে একদম স্ট্রংলি তাকে শক্ত করে ওপরে তোলাটাই হচ্ছে সবথেকে বেশি টাফ কাজ, এবং সেই টাফ কাজটাই আমরা কিন্তু 2018 সাল থেকে আমরা করে আসছি। এটা গেল আমাদের এডুকেশন ভিত্তিক কিছু কথাবার্তা। এবার আমি আপনাদেরকে বেশ কয়েকটা বিষয়ে কথা আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে, প্রত্যেকটা বাচ্চা হচ্ছে তার বাবা মায়ের প্রতিফলন। তাহলে বাবা মা কেমন আচরণ করছেন টিচারদের সঙ্গে, বাবা মা তার বাড়িতে কেমন আচরণ করছে তার মায়ের সঙ্গে, তার প্রতিবেশীর সঙ্গে, তার বন্ধু বান্ধবের সঙ্গে, এগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিন্তু লক্ষ্য করেন। এমন অনেক গার্জেন আছেন যারা স্কুলে এসে কোনো রকমের হয়তো একটু ডিসপুট দেখা গেল, স্যার ম্যামদের সঙ্গে এমনভাবে আচরণ করেন ছেলের সামনে, তা সেই বাচ্চাটা কী ধরনের বা ইনপুট তার ব্রেনে যাবে যে আমার গার্জেন এসে আমার টিচারকে এসে এভাবে কথা বলছে, বা একটা নিচু শ্রেণীর লেবার শ্রেণীর মানুষের সঙ্গে হয়তো আজেবাজে ব্যবহার করছে বা মুখের ভাষা হয়তো খারাপ করছে, তাহলে এক্ষেত্রে ওই বাচ্চাটা কিন্তু ওই বাবাটার কাছ থেকে কিন্তু নেগেটিভ বিষয়গুলো শিখবে। তো আপনার বাচ্চাকে যদি সঠিকভাবে আপনি মানুষ করতে চান, সুন্দরভাবে মানুষ করতে চান, তাহলে কিন্তু আপনাকে সর্বপ্রথম আপনাকে সুন্দর হতে হবে। তাহলে কিন্তু আপনার সুন্দর ব্যক্তিত্বের প্রতিফলন আপনার ছেলের মধ্যে আপনি দেখতে পাবেন। আপনার সুন্দর ব্যক্তিত্বের প্রতিফলন যদি না হয়, সুন্দর ব্যক্তিত্বের প্রতিফলন যদি আপনি না ঘটাতে পারেন, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে কিন্তু সুন্দর ব্যক্তিত্বের প্রতিফলন কিন্তু করবে না বা হবে না। বাচ্চাকে স্পেস দিতে হবে, বাচ্চাকে যতটা সম্ভব স্পেস দিতে হবে। একটা বাচ্চা ছোট থেকে 6 বছর বয়স থেকে মোটামুটি 7 বছর বয়স পর্যন্ত সব থেকে ওদের ব্রেনের ক্যাপচার ক্ষমতা সব থেকে বেশি। সব কিছু আপনারা নিজে করে দেবেন না। মাতৃত্বের যে যত্ন, যে স্নেহ, সেই মাতৃত্বের যত্ন
ভেদ করে অনেক বাচ্চা বের হতে পারে না। সে বাচ্চাকে কাজ করার স্পেস দিবেন, সে হয়তো স্নান করছে, নিজে নিজে স্নান করার স্পেস দিবেন। 7 বছর বয়স হয়ে গেলো, 6 বছর বয়স হয়ে গেলো, নিজেই খা, নিজেই এগুলো কর, একটু 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 করে স্পেস দিবেন, তাহলে ওরা শিখবে, অনেক কিছু শিখবে। পুঁথিগত শিক্ষাটা কিন্তু মেন নয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। এতক্ষণ আমরা আমাদের স্যার ম্যামরা অনেক বক্তব্য দিয়েছেন পুঁথিগত শিক্ষার উপরেই, কিন্তু পুঁথিগত শিক্ষাটা কিন্তু মেন নয়। আপনি যদি আন্তর্জাতিক লেভেলে একটু যদি তাকান তাহলে দেখবেন এই গোটা পৃথিবীটাকে লিড করছে, শাসন করছে মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষ, যারা হয়তো কলেজের গণ্ডি পার হতে পারেননি। আমরা পড়াশোনায় পিএইচডি করছি কাকে নিয়ে? রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তিনি স্বশিক্ষায় শিক্ষিত, তিনি মাধ্যমিক পাশ করেননি। পুঁথিগত শিক্ষাটা মেন নয়। বাচ্চার মধ্যে, বাচ্চাকে কনফিডেন্টলি বাচ্চাকে বড় করতে হবে, বাচ্চার মধ্যে আত্মবিশ্বাস ভরিয়ে তুলতে হবে, বাচ্চাকে জীবনী শক্তিতে ভরিয়ে তুলতে হবে। সে ভালো করে বই পড়লো, ভালো করে ও এবিসিডি শিখলো, অঙ্ক শিখলো, সে ভালো স্টুডেন্ট হলো, তার মধ্যে যদি জীবনী শক্তিতে ভরপুর যদি সে না হয়, সে বড় হয়ে কি করবে? এখন আপনার যে বাচ্চাটা 6 বছর বয়স, সেই বাচ্চাটা যখন 28 বছর বয়সে যখন কর্মজীবনে প্রবেশ করবে, তখন এই জগৎটা কিন্তু এখনই এতটাই কমপ্লিকেটেড হয়ে গেছে, তখন কতটা কমপ্লিকেটেড হবে। তাহলে বাচ্চার মধ্যে জীবনী শক্তি আপনি যদি ইনপুট না করতে পারেন, তাহলে সেই কঠিন সময়ে বাচ্চা কিন্তু ওই পুঁথিগত শিক্ষাটুকু নিয়ে কিন্তু সেই সময় সার্ভাইভ করতে পারবে না, সেই কঠিন সময় সার্ভাইভ করতে পারবে না। তো কঠিন সময়ে সার্ভাইভ করার জন্য বাচ্চার মধ্যে জীবনী শক্তিতে ভরপুর করতে হবে। আর ছোট থেকে বাচ্চাকে নামাজ শিক্ষার মধ্যে আপনাদেরকে খেলতে হবে। এই যে মোবাইল দিচ্ছেন, কার্টুন দিচ্ছেন, কার্টুন হয়তো দেখছে, কিন্তু কার্টুনের মধ্যেও অনেক ভালো কিছু আছে। কার্টুনের মধ্যে নবীজির জীবন কাহিনী আছে, কার্টুনের মধ্যে হয়তো খাবার সময় বিসমিল্লাহ বলে খেতে হয়, খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলতে হয়, নামাজ শিক্ষা। কার্টুন, ভালো কার্টুনও আছে। ওই টম অ্যান্ড জেরি, এই কাকে নিয়ে? রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তিনি স্বশিক্ষায় শিক্ষিত, তিনি মাধ্যমিক পাশ করেননি। পুঁথিগত শিক্ষাটা মেন নয়। বাচ্চার মধ্যে, বাচ্চাকে কনফিডেন্টলি বাচ্চাকে বড় করতে হবে, বাচ্চার মধ্যে আত্মবিশ্বাস ভরিয়ে তুলতে হবে, বাচ্চাকে জীবনী শক্তিতে ভরিয়ে তুলতে হবে। সে ভালো করে বই পড়লো, ভালো করে ও এবিসিডি শিখলো, অঙ্ক শিখলো, সে ভালো স্টুডেন্ট হলো, তার মধ্যে যদি জীবনী শক্তিতে ভরপুর যদি সে না হয়, সে বড় হয়ে কি করবে? এখন আপনার যে বাচ্চাটা 6 বছর বয়স, সেই বাচ্চাটা যখন 28 বছর বয়সে যখন কর্মজীবনে প্রবেশ করবে, তখন এই জগৎটা কিন্তু এখনই এতটাই কমপ্লিকেটেড হয়ে গেছে, তখন কতটা কমপ্লিকেটেড হবে। তাহলে বাচ্চার মধ্যে জীবনী শক্তি আপনি যদি ইনপুট না করতে পারেন, তাহলে সেই কঠিন সময়ে বাচ্চা কিন্তু ওই পুঁথিগত শিক্ষাটুকু নিয়ে কিন্তু সেই সময় সার্ভাইভ করতে পারবে না, সেই কঠিন সময় সার্ভাইভ করতে পারবে না। তো কঠিন সময়ে সার্ভাইভ করার জন্য বাচ্চার মধ্যে জীবনী শক্তিতে ভরপুর করতে হবে। আর ছোট থেকে বাচ্চাকে নামাজ শিক্ষার মধ্যে আপনাদেরকে খেলতে হবে। এই যে মোবাইল দিচ্ছেন, কার্টুন দিচ্ছেন, কার্টুন হয়তো দেখছে, কিন্তু কার্টুনের মধ্যেও অনেক ভালো কিছু আছে। কার্টুনের মধ্যে নবীজির জীবন কাহিনী আছে, কার্টুনের মধ্যে হয়তো খাবার সময় বিসমিল্লাহ বলে খেতে হয়, খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলতে হয়, নামাজ শিক্ষা। কার্টুন, ভালো কার্টুনও আছে। ওই টম অ্যান্ড জেরি, এইসব আজে বাজে জিনিস সেগুলো দেখাবেন না। কিছু হয়তো দেখালেন, বাচ্চা হয়তো শুনছে না, সেক্ষেত্রে হয়তো এমন কিছু দিলেন সেখান থেকে ওই জন্য শিক্ষামূলক কিছু নিতে পারে। আর ছোট থেকেই বাচ্চা থেকে আপনি যদি নামাজ শিক্ষায় যদি ইসলামের ধর্মীয় একটা মোড়ক যদি ওর মধ্যে যদি ফেলতে পারেন, তাহলে কিন্তু সেই বাচ্চাকে আপনাকে আর আলাদা করে মানুষ করার প্রয়োজন পড়বে না। কারণ একজন ভালো মুমিন, একজন ভালো মানুষ হয়ে উঠবে। আর একজন ভালো মানুষ হতে পারলে জীবনটা সার্থক, একটা ভালো মুসলিম হতে পারলে জীবনটা সার্থক। আমরা এখানে আছি, আমরা স্কুলের প্রাথমিক লেভেলে ইসলামিক যে আদব কায়দার যে ব্যাপারটা যতটা দেওয়ার আমরা দিই, নামাজ শিক্ষা, দোয়া, দরুদ, ইসলামিক আদব কায়দা থেকে শুরু করে যতটা দেওয়ার আমরা দিই, বাকি যে সময়টা সেটা থাকছে আপনাদের বাড়িতে। সেই সময়ে আমরা দিলাম কিন্তু সে অ্যাপ্লাই করলো না, তাহলে সে শিক্ষার কোনো মূল্য নাই। আমি প্রচুর জানি, কিন্তু সেই জানাটা যদি আমি বাস্তব জীবনে প্রয়োগ না করি, তাহলে সেই জানার কোনো মূল্য নাই। তাহলে আপনাদেরকে বাচ্চাদেরকে ছোট থেকেই ইসলামী শিক্ষার মধ্যে খেলতে হবে, এবং সেটা করার জন্য কি করতে হবে? আপনাদেরকেও সেই পথে আগাতে হবে। আপনি বাচ্চাকে বলছেন নামাজ পড়ো, আর আপনি নামাজের সময় টিভি দেখছেন বা অন্য কাজ করছেন বা স্নান করছেন। আপনি একটা কোনো পিতা হয়তো বাচ্চাকে বলছে তুমি খাওয়ার আগে বিসমিল্লাহ বলবা, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবা,
আর খাওয়ার পরে একটা ঘরে উঠে ঢেকুর মেরে তুলে দিলেন, ওটা করলে তো হবে না, আপনাকে দেখে তো শিখবে। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে চেঞ্জ হতে হবে, আপনাদেরকে নামাজ পড়তে হবে। বিড়ি সিগারেট যদি আপনারা যদি খান, বাচ্চার সামনে খাওয়া যাবে না। ওই ছেলেই তখন একটা সময়ের পর বিড়ি সিগারেটের দিকে টান দিবে, আমার আব্বুই তো খাচ্ছে। সুতরাং নেগেটিভ জিনিসগুলো যতটা সম্ভব বাচ্চার সামনে করা যাবে না। আপনি আপনার বাচ্চাকে যেমনটা দেখতে চান, আপনাকে তেমনটা হতে হবে। আপনাদেরকে আমি দাওয়া দিচ্ছি, আপনারা নামাজ পড়ুন। বাচ্চাকে যদি নামাজ পড়া শেখাতে পারেন, আপনাদেরকে আলাদা করে বাচ্চা সম্বন্ধে আর কিছু ভাবতে পারবে না, ভাবতে হবে না। বাচ্চার মধ্যে যদি ইসলামিক চেতনা যদি ঢুকে যায়, তার দায়িত্ব আল্লাহ ঠিক নিয়ে নেবেন। আল্লাহ বলেছেন, হতাশ হও না, তোমরা চেষ্টা চালিয়ে দাও, আমি চেষ্টাকারী বান্দাদের সঙ্গে আছি। এটা হলো ইসলামিক বিষয়ের কথা। আর বাচ্চাদেরকে আপনি স্বনির্ভর, তাদেরকে জীবনী শক্তি, তাদেরকে মেন্টালিভাবে স্ট্রং কিভাবে করবেন, তাদেরকে কোনো সময় নেগেটিভ কথাবার্তা বলা যাবে না। নেগেটিভ কথাগুলোকে পজিটিভভাবে কনভার্ট করতে হবে। যে তুমি এটা পারবে না, তুমি করো না, এটা বলবে না, তুমি অবশ্যই পারবে, করো। বাচ্চাদেরকে কখনো কোনো বাচ্চার সঙ্গে তুলনা করবে না, ও পাচ্ছে তুমি পারবে না, কোনো হীনমমতায় ভুগবে। হ্যাঁ, এই জিনিসটা করা যাবে না। তো যে জিনিসগুলো এইভাবে করতে হবে, বাচ্চাদেরকে স্পেস দিতে হবে। দেখবেন গ্রামগঞ্জের বাচ্চারা, ওরা দেখবেন মাঠের মধ্যে, ধুলোর মধ্যে, কাদার মধ্যে, ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে হুড়োহুড়ি করে খেলা করছে, করছে। ওদের মধ্যে অনেক বেশি জীবনী শক্তি, ইমিউনিটি যে শক্তিটা, ইমিউনিটির শক্তিটা বাড়বে। ওদেরকে খেলতে দিবেন, ধুলো মাখতে দিবেন, বৃষ্টিতে ভিজতে দিবেন, কাদা মাখতে দিবেন, সব কিছু করতে দিবেন। এর মাধ্যমে ইমিউনিটি শক্তি ডেভেলপ করে। শহর এলাকার এলিট বাবুদের বাচ্চাগুলো দেখবেন, ওদের ইমিউনিটি শক্তি আর গ্রামগঞ্জের বাচ্চাগুলো দেখবেন ইমিউনিটি শক্তি এক নয়। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি শহর এলাকার বাচ্চাগুলোর থেকে। আপনারা বাচ্চাদেরকে পড়ানোর সময়তে বলবেন না তুই কর, না পারলে আমি করে দেবো, এরকম বলবেন না। বলবেন না তুই কর, তুই পারবি, না পারলে আমি করে দেবো। এই কথাটা যখনই বলবেন, তার মধ্যে একটা অলসতা চলে আসবে। যে না পারলে আম্মু করে দেবে, আব্বু করে দেবে, থাক আমি করবো না। তুই পারবি, তুই পারবি, তুই কেন পারবি না? পারবি, দেখ, চেষ্টা কর। একবার না হলে দুবার হবে, দুবার না হলে তিনবার হবে, পারবি না? অবশ্যই পারবি, সবাই পারছে, তুইও পারবি। তোর মধ্যে সে ট্যালেন্ট আছে, তোর আছে। নেগেটিভ কথা কখনো বলবেন না বাচ্চার সময়ে। বাচ্চাকে এমনভাবে আপনারা ট্রিট করবেন যাতে ওরা সব সময় কনফিডেন্ট ফিল করে, ওরা যেন হতাশাগ্রস্ত না হয়। আমি ছোট্ট একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে বিষয়ের সারমর্মটাকে বুঝিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। একটা ঈগল পাখির গল্প, যেটা আমি গত বছর অভিভাবক সভাতেও বলেছিলাম। এবছর অনেক নতুন অভিভাবক সভা আছে। ঈগল পাখি তার বাচ্চাকে কিভাবে ওরা শেখায় জানেন? ঈগল পাখি তার বাচ্চাকে একদম উঠতে 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 মেঘের ওপরে নিয়ে চলে যান, মেঘের ওপরে নিয়ে চলে যায় ঈগল পাখি বাচ্চাটাকে। সে বাচ্চাটাকে ছেড়ে দেয়, বাচ্চাটা পড়তে থাকে মাটির দিকে। যত নিচে আসে তত তার স্পিড বাড়তে থাকে। তখন সে ভাবে আমি মাটির সাথে ধাক্কা লেগে আমি এবার মৃত্যুবরণ করব। তখন সে তার জীবনের সবটুকু দিয়ে সে চেষ্টা করে, আমাকে চেষ্টা করতে হবে, না হলে আমার দুর্ঘটনা ঘটে যেতে পারে। সে তখন অনবরত সে ওড়ার চেষ্টা করে, কিন্তু যখন দেখে সে আর উঠতে পারছে না, তখন খপ করে কিন্তু সেই মাটা পিছন থেকে এসে বাচ্চাটাকে ধরে নেয়। কিন্তু বাচ্চাটা বুঝতে পারছে যে পিছনে আমার মা নাই, বা মাকে দেখা দেয় না। কিন্তু যখন মাটির সঙ্গে পড়তে যায়, তখনই কিন্তু ওই ঈগল পাখিটা বাচ্চাটাকে এসে এইভাবে ধরে নেয়, দিয়ে আবার ওপরে নিয়ে চলে যায়। এইভাবে বিষয়টার পুনরাবৃত্তি ঘটতে থাকে, যে বাচ্চাটা একটা সময়ে সে ওড়া শেখে। আপনাদেরকেও বাচ্চাদের সঙ্গে এরকম ট্রিট করতে হবে। আপনি বাচ্চাকে যেমন দেখতে চান, আপনাকে সেরকম হতে হবে। আপনি কাজে করছেন এক, আর বাচ্চাকে বলছেন আর এক, হবে না। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। আমি আর বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। অলরেডি আপনারা অনেক ক্ষণ ধরে বসে আছেন। আসসালামু আলাইকুম।